নমস্কার। আমি শান্তনু আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের কাছে। সকলের ভালো লাগা অনুষ্ঠান, চেনা কবির ভালো লাগা কবিতা। প্রথম পর্ব শেষ হয়েছিল, তারপরে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্ব আজ শুরু করছি। আহ, আজকে যাকে নিয়ে শুরু করব তাকে প্রথম পর্বেই রাখার ইচ্ছে ছিল আমার, মানে প্রথম পর্বটা কন্টিনিউ হতো, কিন্তু তার সঙ্গে আমার যোগাযোগ করা হচ্ছে না। আমি এখানে দুটো প্রিন্সিপাল মেনটেন করছি। একটা হচ্ছে যে যে কবির কবিতা পড়বো তার একটা সম্মতি অবশ্যই চাই। কমলদার কাছ থেকে সেই সম্মতিটা পেতেই আমার অনেক দেরি হয়েছে। স্বাভাবিকভাবেই আমি প্রথমটায় করতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে আমার কবির যে কাব্য সম্ভার যত দূর পর্যন্ত জোগাড় করা সম্ভব, আমি সেই চেষ্টাটা করছি। সেই চেষ্টাটা করার মধ্যে দিয়ে আহ, একটু হয়তো দেরি হচ্ছে, তবে ইতিমধ্যেই আপনাদের কাছে আমি আমাদের এই অনুষ্ঠানের পরবর্তী সূচি আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। এবার থেকে আগের বারে সোম থেকে, সোম আর শুক্র এই দুটো দিন হতো। এই সপ্তাহে আহ, মঙ্গল এবং শুক্র, সোমবারটা একটু অসুবিধা হচ্ছে, তাই মঙ্গলবার এবং শুক্র ফেসবুক লাইভে আসবো। ইতিমধ্যে শ্রীময়ী এসে গেছে, জানিয়ে দিয়েছে যে সে এসে গেছে, সুতরাং আমি বুঝতে পারছি যে সবাই দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবে আমি অনুষ্ঠানটা আহ, শুরু করে দিচ্ছি। কমল কুমার মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের কাব্যচর্চার লিটল ম্যাগাজিন আন্দোলনে অন্যতম একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। যত না তার কবি হিসেবে পরিচিতি, তার থেকেও বড় পরিচিতি হচ্ছেন সম্পাদক হিসেবে। চুয়ান্ন বছর ধরে একটি পত্রিকা তিনি সম্পাদনা করছেন, তার নাম শিলীন্ধ্র। যখন এটা শুরু করেছিলেন 54 বছর আগে, তখন তিনি এটার নামকরণ করেছিলেন শিলীন্ধ্র। আজকে সেই শিলীন্ধ্র কিন্তু বড় একটা বট গাছের মতো ছায়া দিচ্ছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা পত্রিকা নয়, অন্যতম একটি প্রতিষ্ঠিত পত্রিকা। এবং সেখানে কে লেখেননি সেই পত্রিকায়? এবং এই ধরনের পত্রিকায় লিখলে, লেখার সুযোগ পেলে লেখকদের মান, ওজনটা বাড়ে। আমি খুবই কৃতজ্ঞ যে আমার বার দুয়েক তিনেক লেখা কমলদা ছেপেছেন। শিলিন্ধের আমার কবিতা প্রকাশ হয়েছে। কমলদার সাথে পরিচয়টা আমার অনেক দিন আগে, কিন্তু সেটা একটা বিস্মৃতির অতলে কমলদার কাছে তলিয়ে যাবেই, আমার কাছে তলায়নি, ছিল। সেটা হচ্ছে যে ওই যে একদম প্রথম দিকে 18-19 বছর বয়সে যখন সমস্ত বাঙালি ছেলেপিলেরাই কবিতা লেখার চেষ্টা করে, আমিও সেই সময় চেষ্টা করেছিলাম কবিতা লেখার। এবং সেই সময় যেহেতু আমার ফ্যামিলিটা, বাবা নাট্যকার ছিলেন, নাটকেরই এক সহযোদ্ধা ছিলেন, তার নাম তপন মুখার্জি। তপন মুখার্জি আমাকে নিয়ে গিয়ে কমলদার সঙ্গে আলাপ করান। আমি মাঝে মধ্যে কমলদার কাছে যেতাম আমার কবিতা নিয়ে। তারপর একটা দীর্ঘ সময় আমার কবিতা থেকে ছুটি নেওয়ার সময় অন্যান্য নানা কাজে ব্যস্ত হয়ে গেছি। আবার যখন পরের দিকে, এই ধরুন 2010-11 এরকম হবে, আবার যখন কবিতা লিখতে শুরু করলাম, তখন আমি আবার কমলদাকে পেলাম। সম্ভবত কমলদাকে দেখলাম আমি বড়নগর সাহিত্য সংসদের কোনো অনুষ্ঠানে অথবা ইচ্ছে কুসুমের কোনো প্রোগ্রামে। এই মুহূর্তে ঠিক আমার কাছে মনে নেই, কিন্তু আমি কমলদার কাছে গিয়ে ধরা দিইনি যে আমি যেতাম, এসব বলতে যাই।
ধীরে 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 আলাপচারিতার মধ্যে দিয়ে সেই দিন আমি প্রকাশ করলাম, গত বছর অনুষ্ঠানটা হয়নি, কমলদা পয়লা আষাঢ় বাড়িতে একটি অনুষ্ঠান করেন, তার বাড়িতে বিভিন্ন কবি বন্ধুদের ডেকে নেন, গান যারা জানেন তাদের ডেকে নেন, ডেকে নিয়ে একটা উৎসব করেন, বর্ষামঙ্গল। আমাকে সেই উৎসবে যখন যেদিন ডাকেন, আমি যথেষ্ট আহ্লাদিত হই, সম্মানিত বোধ করি, এবং সেদিন আমি বলি যে কমলদার সঙ্গে আমার অনেক দিন আগে একটা আবছায়া স্মৃতি আছে। তারপর দীর্ঘ সময় কেটে গেছে, পরবর্তীকালে আরো ঘনিষ্ঠতা দিনকে দিন আস্তে 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 বেড়েছে। কমলদার জন্ম 1944 সালের 16ই জানুয়ারি। বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মাতা মন্দাকিনী দেবী। কমলদা এমকম করেছেন, কলকাতা ইউনিভার্সিটি থেকে বিএ স্পেশাল করেছেন, এবং দীর্ঘতার এই কবিতার আন্দোলন বা লিটল ম্যাগাজিন আন্দোলন যাত্রায় এখনো পর্যন্ত তার প্রকাশিত বই হচ্ছে 11টি, সম্পাদিত বইও তার অনেকগুলি, যেমন বিনয় মজুমদারকে নিয়ে তিনি এখন দ্বিতীয় শৈশবে, প্রবন্ধ গ্রন্থই আছে 9টি, জীবনানন্দ দাশকে নিয়ে নিবেদিত কবিতা সংকলন নয়ন সম্মুখে তুমি নাই। এছাড়াও তিনি এই সময় যে উল্লেখযোগ্য সম্মানগুলো পেয়েছেন, বাংলা একাডেমি, লিটল ম্যাগাজিন লাইব্রেরি, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, কবিপত্র, মঞ্জুস দাশগুপ্ত স্মৃতি পুরস্কার বা স্মৃতি সম্মান, পুষা সম্মান, এবং দি পেন পশ্চিমবঙ্গ, তাদের কাছ থেকে তিনি সম্মানিত হয়েছেন। এই হচ্ছে এক কথায় বা মোটা দাগে কমলদার সম্পর্কে বলা। একটা সময় তিনি ব্যাংকের চাকরি করতেন, সে অনেক বছর আগে। এখন মোটামুটি লেখালেখি আর এই লিটল ম্যাগাজিন করেই তার দিন কাটে, এবং আমাদের মাথার ওপর তিনি থাকেন ছাতার মতো। আমি কমলদার কবিতায় প্রবেশ করব। কমলদার যে কবিতা, অনেকগুলো কবিতায় খুব নাড়া দিয়েছে, নাড়া দেয়, এবং কমলদার কবিতা যখন আমি বলবো তখন আরো অনেক কথা এর সাথে সাথে এসে যাবে আমার অনুভবে। আমি প্রথম যে কবিতাটা পড়বো সেই কবিতাটি হচ্ছে, কবিতার শিরোনাম হচ্ছে নদী। আমাকে এক ডুব নদী দাও, সে যেন আমার হয়ে থাকে। সে নদী কোথাও হবে উধাও, আমাকে নেবে সে কোন বাঁকে। আমি তার পথ অন্বেষণে যাব চলে পাহাড়ে জঙ্গলে, যেখানে যেখানে পাহাড় ও গাছের সম্মেলনে ভালোবাসা অশ্রু হয়ে গেলে। আমার নদীকে নেব ঘরে, ডুবে যাব তার প্রেম ও দ্রোহে। যে যদি মিলায় কোনো চরে, আমাকে ভোলাতে সম্মোহে। সারা হলে তীব্র অবগাহন, সে নদী আমাকেই করবে গ্রহণ। বালিয়ারি তটের মোহনা জ্যোৎস্নায়, কাঠের শয়ানে যাব অগ্নি বিছানায়। একটা অসম্ভব দুর্দান্ত কবিতা কমলদার এই নদী কবিতায়। এখানে তিনি বলছেন যে যে তিনি যাবেন, কবিদের যে একটা একটা যাযাবর হওয়ার একটা তৃষ্ণা থাকে, সেই তৃষ্ণা থেকে এই কবিতাটা তিনি লিখেছেন, যে তিনি নদীর সাথে সাথে যাবেন, নদী তাকে যে বাঁকে নেবে সে বাঁকেই তিনি যাবেন। পাহাড় গাছ একদম নদীর যে উৎসস্থল, সেইখান থেকে আবার তিনি চড়ায় চলে আসবেন। অর্থাৎ সমস্ত নদীর সাথে যে সমস্ত জার্নি, সেই জার্নিটাতেই তিনি থাকবেন, এবং সমস্ত কিছুরই তিনি স্বাদ পেতে চান। জীবনের সমস্ত কিছুর যে স্বাদ, সেই স্বাদ, জীবনের সমস্ত কিছু যে রহস্য, সেই রহস্য উন্মোচনে তিনি থাকবেন। এখন তার মধ্যে কি সবটাই ভালো, খারাপটা কিছু থাকবে না, অভিমানের কিছু থাকবে না। এখানে তিনি দুটো নদীর কথা বলেছেন। একটা নদীর সাথে তিনি যাবেন, আবার অশ্রুকেও তিনি নদী বলছেন। হ্যাঁ, চোখের জলও যখন গড়ায়
তখন সেটাও অভিমানের একটা ছোট নদী হয় বয় কি। চর যেখানে ঠেকে যাবেন সেখানেই তিনি সংসার করবেন দ্রোহে এবং প্রেমে। প্রেমও যেমন তিনি গ্রহণ করবেন তেমনি দ্রোহটাকেও তিনি গ্রহণ করবেন। কিন্তু যে কথা তিনি বললেন না, উজ্জ্ব রাখলেন রূপকের মধ্যে দিয়ে, যে এই নদী কি সত্যি একটা নদী না নারী। কবি যদি পুরুষ হন তাহলে তিনি নারীকেই চাইছেন, আর কবি যদি নারী হন তাহলে তিনি পুরুষকে চাইছেন। অর্থাৎ প্রেমের যে ভিন্ন বিপরীতমুখী যে বিপরীত যে সত্তা, সেটাকে কি তিনি নদী বলছেন এখানে, একটা চরম স্রোত, নাকি জীবনের যে চলে যাওয়ার যে পথ, বয়ে যাওয়া জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া বিভিন্ন খাতে নানাভাবে যে জীবন বয়ে যায় সেটাকেই তিনি বলছেন। এই নদীর মধ্যে দিয়ে তিনি একটা রহস্য আমাদের সামনে উপস্থিত করেছেন, এবং শেষ অবধি তিনি বলছেন দেখুন কত সুন্দরভাবে, শেষ হয়ে যাব, আমি শেষ হয়ে যেতেই পারি, মানুষের মৃত্যু আসবে, মরণ আসবে, এবং মরণ শুধু দেহের আসে না, প্রেমের আসে। প্রেমেরও অসুখ করে, প্রেমও মরে যায়। ভালোবাসারও অসুখ করে, ভালোবাসাও মরে যায়। কখনো কখনো ভালোবাসাকে ঘুণ পোকাও কেটে দেয়। কিন্তু তিনি বলছেন যে আমি মরে যাব, কিন্তু আমি বিচ্ছিন্ন হব না। কোথায় বলছেন বিচ্ছিন্ন হবে না? বলছে এই যে নদীর জল, যেখানে আমি সেই নদীর মোহনাতেই আমি, সেখানেই আমার চিতা, সেখানেই আমার শেষ যাত্রার আয়োজন হবে, এবং সেই নদী আমাকে গ্রহণ করবে। কি সুন্দর বলছেন তিনি, বালিয়াড়ির তটের মোহনা জ্যোৎস্নায় কাঠের শয়ানে যাব অগ্নি বিছানায়, সারা হলে তীব্র অবগাহন, সে নদী আমাকেই করবে গ্রহণ। অর্থাৎ জল, চিতা নেভানোর জল সেই নদী থেকেই নেওয়া হবে, সেটাই তাতেই তার চিতা নিভবে, এবং সেটাই সেই সেই জল যেন তার কাছে শান্তির পরশ, প্রেমের পরশ। কেউ যেন তার শুয়ে থাকা মাথায় সেই জলস্পর্শের মতো নদী যেন তার মাথায় হাত রাখবে, তার ঘুমকে আরো দীর্ঘ করবে, অথবা নদী তাকে আলিঙ্গনের মধ্যে দিয়ে জড়িয়ে নিয়ে আবার আপন করে নেবে। একটা অসাধারণ কবিতা নদী, কমলদার লেখা, আমরা পড়লাম। দ্বিতীয় কবিতা যেটি পড়ব সেটি হচ্ছে আজ বসন্তে। রুমালের ভাঁজে যে গোলাপের পাপড়িটি ছিল এতকাল, বিশ্বরণের মাকড়সার জালে জড়িয়ে ছিল ঝুল, গতকাল হঠাৎই ছিটকে পড়ল যেন এক গত জন্মের আগন্তুক। তুমি ভাবতে বসলে কবে, কোথায়, কিভাবে পেয়েছিলে গোলাপ? কে দিয়েছিল? ভালোবেসে না অনুকম্পায়? কিছু কি মনে পড়ে এ জীবনে নাকি অন্য জন্মে? কালো হয়ে গেছে পাপড়ি, কি রং ছিল তার, টকটকে লাল, সাদা, গোলাপি বা ঈষৎ হলুদ। এখন আর কিছু এসে যায় না, কোনো তাৎপর্য নেই। তোমার সারা আকাশ জুড়ে কেবলই ধূসরতা। তবু দেখো বিটি রোডের ধারে মন্দার শিমুল অহংকারীর মতো ফুটে আছে এখন বসন্তে। কেউ তুলে দিচ্ছে পলাশের গুচ্ছ প্রেমিকার হাতে, দৃঢ় শিমুল দিল কেউ প্রেমিক প্রজ্ঞারে। এই ভালোবাসা তুলো হয়ে ঠিক একদিন উড়ে যাবে জেনেও। নির্বাক করে দেওয়ার মতো কবিতা। যদি আপনি কবিতাটার ভেতরে যান, আপনাকে এই কবিতা নীরব করে দেবে। একটা অসমাপ্ত প্রেমের অসম্ভব ভালো রোমান্টিক কবিতা, একটা বিস্তৃতির প্রেম। কাউকে গোলাপ ফুল দেওয়া হয়েছিল, তারপর অনেক দিন পর বিস্তৃতির অন্ধকার থেকে সেই গোলাপ ফুল হঠাৎ যেন ছিটকে পড়লো বাস্তবে আঙিনায়। তখন মনে পড়ছে না যে গোলাপটা কে দিয়েছিল, ভালোবেসে দিয়েছিল না অনুকম্পায় দিয়েছিল। এই গোলাপের রং কি ছিল, হলুদ ছিল, ঈষৎ গোলাপি ছিল, নাকি টকটকে লাল ছিল? কিন্তু কবি বলছেন যে সেসবে কিছু যায় আসে না। প্রেমের কি রং ছিল তার আজ ভেবে লাভ নেই, কিন্তু প্রেমটা ছিল। সেই প্রেমটা যে ছিল তার অস্তিত্ব বহন করছে গোলাপটা। তোমার মনে পড়ুক না পড়ুক, জানতে ইচ্ছে করে দেখি প্রথম প্রেম, নাকি আরো 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 অজস্র ছোটখাটো
টুকটাক লেগে যাওয়া প্রেমের মতো, টুকটাক স্বপ্ন দেখার মতো ছোট্ট কোনো প্রেমের স্মৃতি কবি তুলে এনেছেন। কিন্তু বিষয় যেটা, সেটা হচ্ছে যে তিনি এইভাবেই বললেন যে তার রং জৌলুস এখন চলে গেছে সেই প্রেমের, বয়স হয়েছে, দীর্ঘ সময় বয়ে গেছে, রেগুলার মাজা ঘষাও নেই। সে প্রেমকেও তো মাজা ঘষা করতে হয়, তা না হলে প্রেমের গায়েও তো ছ্যাতলা পড়ে, শ্যাওলা পড়ে, শৈবাল জন্মায় প্রেমের গায়ে। তাই প্রেমকেও ঘষা মাজা করতে হয়, বাসন মাজার মতো, কাপড় কাচার মতো প্রেমকেও সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, ইস্ত্রি করে ভাঁজ করে তুলে রাখতে হয়। তাই মাজা ঘষাটা এখন নেই। তবুও তবুও সেই প্রেম তো মরে না, প্রেম তো থাকে। সেই প্রেমকে তুমি কি এখন দেখতে পাও? আমাদের প্রেম চলে গেছে, কিন্তু তুমি তো এখনো দেখো যে বিটি রোডের ধারে যে মন্দার বা শিমুল, যে পলাশ ফুটে আছে, সেই পলাশের ফুলই কেউ কাউকে দিচ্ছে প্রেমের, একে অপরকে। অর্থাৎ আমাদের প্রেমটা নাই বা রইল, কিন্তু প্রেম অমরিশ্বর, প্রেম বেঁচে আছে, প্রেম ছড়িয়ে যাচ্ছে। এবং শেষ কথায় তিনি বলেছেন যে আমি শিমুল তুলে দিলাম আমার প্রেমিক প্রজ্ঞারে, কিন্তু এই শিমুল, কি সুন্দর বললেন, শিমুলের যে শিমুল ফুল তারপর পেকে গেলে, ফেটে গেলে যে তুলো হয়, শিমুল তুলো, সেই শিমুল তুলো যখন ফেটে যায়, তুলোগুলো ছড়িয়ে যায়, তার মধ্যে কিন্তু বীজ থাকে। সেই বীজগুলো, কালো কালো বীজ, ওই আমরা বাড়িতে শিমুল তুলে আনলে দেখবেন ওই ধুনুড়ি দিয়ে ওইগুলোকে আলাদা করা হয়। ওই বীজ যখন ছড়িয়ে যাবে কোনো মাটিতে, তার জল স্পর্শ পেলে সেখানে শিমুল গাছ জন্মাবে, অর্থাৎ আবার একটা প্রেম জন্মাবে। প্রেম কখনো শেষ হবে না, প্রেম ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে। দারুণ কবিতার ভেতরে যত ঢোকা যাবে তত মানে সুন্দর, মানে এই ধরনের উপমা অসম্ভব ভালো লাগে। যে প্রেম উড়ে যাচ্ছে শিমুল তুলোর মতো, আমি যেন চোখে দেখতে পাচ্ছি উড়ে যাচ্ছে, তারপর সেখান থেকে আবার একটা শিমুল গাছ, সেই শিমুল গাছের তলায় পড়ে থাকা ফুল আবার কেউ কারোর বেনিতে দিচ্ছে। এক অসাধারণ কল্পনা। আমি তৃতীয় কবিতায় যাব। এইবার একটু আমরা, কবির তো বিভিন্ন দিক আছে, বিভিন্ন দিকে আমরা যাব। এখানে তার একটা আকাঙ্ক্ষার কথা, জীবনের, মানুষের জীবনের যে আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষার কথা তিনি বলছেন। কবিতার নাম হচ্ছে বনসাই। একদিন বড় হতে চেয়েছিলাম, দেহে, মনে, মননে, বিশ্বাসে। আকাশের থেকে বড়, সমুদ্রের থেকে বড়, বিস্তীর্ণ অরণ্যের থেকে বড়, ধুধু মরুভূমির থেকে বড়, হিমালয়, আন্দিজ, পিরানিজের থেকে বড়। সেদিন তুমি আমাকে আটকালে, একরত্তি ছেলে, এক আঙুল ছেলে বলে। আসলে তুমিও তো জানতে না একরত্তি পরমাণু কি ভয়ঙ্কর হতে পারে, অথবা এক আঙুল মানে তো সেই আত্মা, যা অঙ্গুষ্ঠ প্রমাণ তুমি অজান্তেই আমাকে বনসাই করে রাখলে। এখন আমি যতই ছোট হতে চাই, যতই তোমার কাছে যেতে চাই, কিছুতে পারি না। ছেলে মানুষই করে ফেলার ভয় আমাকে সরিয়ে রাখে। সকলেই চায় আমি বড় কিছু করি, বড়দের মতো কিছু করি। তোমার অনেক উচ্চাসা যেমন এখন ছোট ছোট ফুলে শুধু নিজের শরীর ঢেকে রাখি। একটা সুন্দর শব্দ বিন্যাসের মধ্যে দিয়ে এই কবিতাটা কবি লিখেছেন। একটা দুঃখের বাঁশির মতো যেন বাজছে কবিতাটা। আমি যখন যা হতে চেয়েছি, যখন বড় হতে চেয়েছি, তখন তুমি আমাকে একরত্তি বলেছো, আমাকে ছোট করে রেখেছো। আবার যখন বড় হতে চাইছি, তখন বারবার ভয় পাচ্ছি যা কিছু করবো তার মধ্যে ছেলে মানুষই হয়ে যাবে না তো, আমি ছোট হয়ে যাব না তো। ছোট হতে গেলে বড় হবার যে আকাঙ্ক্ষা, আবার বড় হয়ে গেলে ছোট হবার যে ভয়, একটা সুন্দর বিশ্লেষণ, মানে সুন্দর বিষয় তিনি তুলে নিয়ে এলেন, একটা নতুন ভাবনা তিনি তুলে নিয়ে এলেন। বনসাই কথাটা আমরা জানি, আর বনসাই গাছকে ছোট করে রাখা, অর্থাৎ তুমি ছোট করে রাখছো, গাছকে বেঁধে রাখছো, কাটিং করে 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 তাকে বাড়তে দিচ্ছ না। অর্থাৎ এটা একটা যেন ব্যর্থ মানুষের, একটা ব্যর্থ মানুষের গল্প, যিনি অনেক বড় হতে চেয়েছিলেন কিন্তু কিছুতেই তার বড় হওয়াটা হচ্ছে না। কিছুতেই তাকে কেউ যেন বড় হতে দিয়েও
বড় হওয়ার জন্য বাধা দিচ্ছে, এইটা যেন আমার মনে হয়েছে। এবং এবং আমিও কিছুতেই এটা নামতে পারছি না, নিজেকে নামাতে পারছি না। কিন্তু আমার অনেক যে স্বপ্নগুলো আছে, তোমার যেমন উচ্চাশা আছে, তেমনি আমারও অনেক ছোট্ট ছোট্ট স্বপ্ন আছে, যেইগুলো শুধু ফুলের মতো আমি আমার শরীরটাকে ঢেকে রেখে দিয়েছি। ওই বনসাই গাছে যেন ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে, ছোট ছোট ফুল, পাতাও যেমন ছোট হয়ে যায়, ফুলও ছোট হয়ে যায়, অজস্র ফুলে আমার ঢাকা। কিন্তু সেই ফুলের ভেতরে যে আমার কান্না আছে, আমার বড় হওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, তোমাকে ছুঁয়ে দেওয়ার একটা ইচ্ছা আছে, তোমাকে নিজের করে পাওয়ার একটা যে আমার একটা মনের ভেতর চাহিদা আছে, যা তুমি কোনোদিন দেখলে না, যা তুমি কোনোদিন ব্যঙ্গ করে আমাকে ছোট করে রাখলে। আজ যখন বড় হয়ে গেলাম, তখন তোমারই ভয়ে আমি তোমার কাছে যেতে পারছি না। একটা অসম্ভব দ্বন্দ্ব এবং দোলাচলের কবিতা এই বনসাই কবিতাটা। খুব সুন্দর, খুব সুন্দর কবিতা কমলদা লিখেছেন। এবং কমলদার লেখার মধ্যে যেটা হচ্ছে, সেটা যে অতিরিক্ত জটিলতা না করা, কবিতাকে জটিল না করে কবিতার ভাবনা যেমন স্বচ্ছন্দভাবে কবির কলমের ডগায় এসছে, সেভাবেই তিনি বয়ে যেতে দিয়েছেন, সেভাবেই তিনি কবিতাকে নিয়ে গেছেন। সেই জন্য কবিতাটা আপাত দৃষ্টিতে আপনার একদম সহজভাবে আপনার কাছে আসবে। কিন্তু সহজভাবে এলেও কবির কবিতার মধ্যে যে কাব্য আছে, তা ঢুকতে গেলে আপনাকে প্রতিটা লাইন আবার পড়তে হবে, আবার পড়তে হবে। এত সহজ কি, এত সহজের মধ্যেও আপনি একটা নতুন রসের আস্বাদন পাবেন, যে না, কবি কিন্তু এখানে এই কথাটা বলতে চাইছেন, এই কথাটা বলতে চাইছেন, হয়তো বা চাইছেন। এইখানেই কবিতার মজা। এই যে কবিতা যখন একটার পর একটা রূপের পর্দা সরাতে থাকে, আপনি একটা ঘর প্রবেশ করে তারপর আরেকটা ঘরে ঢুকছেন, আরেকটা ঘর পেরিয়ে গিয়ে আরেকটা ঘরে ঢুকছেন। এক একটা সময় কখনো লাল আলো এসে পড়ছে, কখনো নীল আলো পড়ছে, কখনো হলুদ আলো এসে পড়ছে, আর আপনি এর মজা নিতে নিতে পার হয়ে যাচ্ছেন। এই যে জার্নি, এই জার্নির মধ্যে দিয়ে যাওয়াটা খুব সুন্দর, একটা দারুণ এই কবিতাটাকে। আমি চতুর্থ কবিতায় যাব। কমলদারা পুরনো মানুষ, স্বাভাবিকভাবেই তাদের কিছু মূল্যবোধ আছে। সেই মূল্যবোধের কবিতাগুলো আমি পড়ব। এখানে তিনি দুটো দেশ ভাগ, আমি আগেও প্রথম দিনই বলেছিলাম যে আমার কোনো দেশ ভাগ মানে সেভাবে কেউ নেই ও দেশে, কিন্তু দেশ ভাগ আমাকে কাঁদায়। কমলদার আমি জানি না যে ও দেশে, সবই বোধ হয় কলকাতাতেই, কিন্তু তবু কবি মনে যে কান্না বাজে দেশভাগের সীমান্ত দেখে, সেই কান্না আমরা এই কবিতাটায় দেখব। সেই কবিতাটা আমরা এখানে দেখবো। অনেক কবি বন্ধু, বড় বড় বিখ্যাত কবিরা আছেন, তারা কমেন্টস করছেন, খুব ভালো লাগছে আমার। মাঝে মধ্যে একটু দেখে নিচ্ছি উঁকি মেরে কে কি কমেন্টস করছেন। আমি কবিতাটা পড়ি। কবিতাটার নাম হচ্ছে দুই পার। অশ্রুতে বেঁধেছ দুটি আকণ্ঠ হৃদয় দুই বাংলা, এপারে মুখর হলো কেকা ওই, ওপারে নীরব কেন কুহু হয়। সোনালি ধানের মাঠে উড়ে যায় ফিঙে ও চাদর, পাখির আকাশ নয় জোড়া দেওয়া বিছানার চাদর। পাসপোর্ট ছাড়পত্র ছাড়া মাছেরা সাঁতরে পার হয়, এপারে ওপারে গঙ্গা পদ্মায়, এপারে বাতাস দিলে ওই পার পায় ঋদ্ধ প্রাণ, ওপারের শব্দ সখা এপারে সাজিয়ে তোলে গান। যত বাধা সে কি শুধু এই দীর্ণ দেহটাকে নিয়ে? তবে নাও, এই আমি তোমাকে দিলাম, আমার অর্ধেক তুমি গোড় দাও, বাকি অর্ধেক আগুনে পোড়াও। শেষ দিকটায় চাবুক মেরে চলে গেলেন কবিতাটা। দেশ ভাগ যারা করেছেন, তারা যদি আজ সামনে সামনে এইসব কবির সামনে পড়বেন, তাদের পিঠে শটাং করে চাবুক লাগবে। একটা আপাত দুঃখের একটা মেলানকলি যেন আছে এই কবিতার মধ্যে। ছন্দের মধ্যে দিয়েই এসছেন কবিতাটা অধিকাংশই, এবং দেশভাগের যন্ত্রণাকে সুন্দর কোমল ভাবে, রুক্ষ ভাবে না, খুব কোমল ভাবে কোথাও যেন একটা হালকা দুঃখের সুর, যেটা আমি বললাম মেলানকলি, সেই মেলানকলিটা বাজছে। সেইখান থেকে তিনি এই কবিতাটাকে সেভাবে উপস্থাপন করলেন আমাদের কাছে। একটা অসম্ভব ভালো, মানে কাব্যিক অনুভব চিত্র এটা, যে
কোন সীমায় পৌঁছেছে এই লাইনটা আপনাদের আমি মানে কি বলবো, যেখানে তিনি বলছেন ফিঙে ও চাতক পাখির আকাশ নয়, জোড়া দেওয়া বিছানার চাদর। আহা, সীমান্ত ভাগ হয়ে গেছে, কাঁটা তার, আকাশটাও ভাগ হচ্ছে। সেটা যেন আমার বাড়ির দুটো বিছানার চাদরকে মাঝখান দিয়ে মায়েরা সেলাই করে দিয়েছে, সেরাম সেলাই। অথবা শস্য ক্ষেত ভাগ হয়ে গেছে, পারে ধানের ক্ষেত, ওপারে ধানের ক্ষেত, মাঝখান দিয়ে বর্ডার, সেটাকে কবি জোড়া দেয়া বিছানার চাদর বলছেন। অসম্ভব অসম্ভব এক উচ্চ মানের একটা অনুভব চিত্র, অসম্ভব ভালো বলেছেন। এবং এটা তো ঠিক কথা, যত মানুষই নিজের বাধা নিজের তৈরি করেছে, মানুষ সভ্যতার যত এগিয়েছে, মানুষ নিজেকে আরো কাঙাল করেছে, আরো ছোট করেছে। এবং তিনি শেষ জায়গায় একটা মারাত্মক উচ্চারণ করলেন এবং ধর্মচারণের মধ্যে দিয়ে উচ্চারণ করলেন। এই যেন অনেকটা সেই কবিরের মতো, যখন কবির মারা গেছেন, তার সবাই তর্ক করছে তার দেহটাকে কি করা হবে, কবিরের ধর্ম কি, কবিরকে কি করা হবে। কথিত আছে তারপরে দেখা গেল সেখানে ফুল পড়ে আছে, দেহ নেই। আমি জানি না সত্য মিথ্যে বলতে পারবো না, কিন্তু কবি যেন সেই জায়গাতে গিয়ে আঘাত করে বললেন যে যে দেশভাগটা তোমরা করলে হিন্দু মুসলমান এইটাকে সামনে রেখে, ধর্মকে সামনে রেখে, সেইখানেই তিনি বলছেন দাও আমাকে, নাও, আমি কবি, আমাকে নাও। যেন নজরুল এসে বলছেন, যেন শামসুল হক এনে বলছেন, রবীন্দ্রনাথ বলছেন যে আমি কবি, দুই বাংলার কবি, আমার অর্ধেক শরীর কেটে নিয়ে যাও, অর্ধেক গোড় দাও আর অর্ধেক আগুনে পোড়াও, দুটো এক হয় আমি, আমার সত্তা, এটাই আমার দেশ, এটাই আমার ভাষা, এটাই আমার বাংলা। একটা সেলাম কমল লাগে, এই একটা গভীর মর্ম, কি বলবো, মর্মস্পর্শী উচ্চারণ, সাহসী উচ্চারণের জন্য তিনি লিখেছেন। কবিদের মনের যে কোমল হৃদয়, সেই কোমল হৃদয়ের আমরা আরো প্রমাণ পাবো কমলদার কবিতায় যতটা এগিয়ে যাব। সেই এগোতে এগোতে শেষ 10 পংক্তি বলে আমি একটি কবিতা পড়ব, যেখানে কবিতা তিনি তার ব্র্যাকেটে লিখেছেন মায়ের মৃত্যুর দিনে লেখা। আমি কবিতাটা না পড়ার লোভ সামলাতে পারলাম না, এই কবিতাটা আপনাদের কাছে রাখছি। আমি জানি না যে মায়ের মৃত্যুর দিন তিনি লিখেছিলেন এই কবিতা। অসম্ভব একটা দুঃখ বেদনা নিয়ে। আমি শুনেছিলাম রবীন্দ্রনাথের পুত্র বিয়োগের পর রবীন্দ্রনাথ ট্রেনে করে যখন আসছিলেন, তখন তিনিও আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আমি জানি না, আমি শুনেছি বড়দের কাছে, বড়দের মুখে। খুব বেশি রবীন্দ্র চর্চা আমার নেই, মাফ করবেন আমার। কমলদার এই কবিতাটা মা মারা গেছেন সেই দিনই তিনি লিখেছেন। কতটা কবিতা তার ভেতরে, কবি সত্তা তার ভেতরে আছে, তাই এই ধরনের একটা অমোঘ উচ্চারণ তিনি করলেন। লিখছেন আমার নীল আকাশ জুড়ে আবিল আধার, শীতের চন্দ্রমল্লিকা ফুটে আছে যেন নিহারিকা, ওইখানে জ্যোতিষ্ক মণ্ডলে এক অনামিকা তারা, আমি তাকে মা নামে ডাকি। সে এক নারীর টান, শৈশব যৌবন শেষে পৌরত্বের সীমায় আজও সমান সম্মোহী। 90 বছর ধরে পৃথিবীকে আলোকিত করে যেই তারা, সে এখন ফিরে যায় আপন মণ্ডলে। শয্যার সমুদ্র তটে শুভ্র এক ফালি জ্যোৎস্নার কফিন, যেন শেষ ম্লান হাসি। এই কবিতা নিশ্চুপ করে দেয়। এ যেন সকল মায়ের কথাই তার মায়ের ভেতর দিয়ে, তার মায়ের শ্রদ্ধা উচ্চারণের মধ্যে দিয়ে এ যেন এক মন্ত্র হয়ে যায় সকলের মনে। এত সুন্দর মাতৃবন্দনার কবিতা এবং খুব কোমল। যেটা আমি বলছিলাম যে বারবার যেটা আমাদের লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে একটু পুরনো হলেও বড্ড কোমল, হাতের শব্দগুলো বড় কোমল শব্দ বিন্যাস। মা মাই থাকে সকলের কাছে, মা কখনো বুড়ো হয় না, মায়েদের বয়স বাড়ে না। সন্তান
সে যে জায়গাতেই যত বয়সী হোক না কেন, এবং এক অসম্ভব সুন্দর। এবং আমরা এটা সকলেই বলি, এটা জানি, মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায়, এইরকমই আমাদের ভাবনা চিন্তার মধ্যে আমরা থাকি। সেই জায়গাতেই তিনি ধরেছেন যে একটা অনামিকা তারা, নাম না জানা তারা, ওইটা আমার মা। আজও আমিও কখনো কখনো ছাদের দিকে গেলে, যদিও শহরের আকাশ থেকে এত আলো, খুব বেশি তারা দেখা যায় না, তবুও কখনো কখনো আমারও মনে হয় যে ওই দূরে যে তারাটা দেখা যায়, সেই তারাটা কি আমার বাবা, নাকি আমার মা, আমার কাকা, যারা আমার বন্ধু কিছু, যারা চলে গেছে আমাকে ছেড়ে, তারা কি আমাকে দেখতে পাচ্ছে? এক অসম্ভব একটা ভাবনা, যা মানুষকে অন্যদিকে নিয়ে যায়। এবং শেষ লাইনটাও এত সুন্দর, চোখে জল এসে যাওয়ার মতো। ঠিক মায়ের সাথে সাথেই আমরা পড়ব মাতৃসময়ী আরেকটি কবিতা। মানে আমি নিজের মা, মাতৃভূমি এবং মাতৃভাষা, এই তিনটে প্রায় সমপর্যায়। এখানে তিনি মাতৃভাষার ওপর একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। সেই কবিতাটা আমি পড়ছি। আমার বাংলা ভাষা। বাংলা ভাষার প্রতিটি উচ্চারিত শব্দে আমার বাঙালি সত্তায় ওঠে সাত সমুদ্রের আনন্দ উচ্ছ্বাস। দেশ বিদেশের সমস্ত নদী নদ নদী আমার হৃদয়ে প্লাবন নিয়ে আসে। সেই বাঁধ ভাঙা জোয়ারের জল চোখের আবেগাশ্রুতে মিশে যায়। বাংলা ভাষার প্রতিটি উচ্চারিত শব্দে আমার জন্মভূমি, আমার মায়ের সুজলা সুফলা শস্য সবুজ মূর্তি কথা রঙে আঁকা হয়ে যায়। আমি তাকে প্রতিষ্ঠা করি মনোমন্দিরে, ধারণ করি গভীর অন্তরে, বাইরের সমস্ত কলঙ্ক চিহ্ন মুছে দিই যত্নে আদরে। কি সুন্দর! ভাষার প্রতি কি অসীম শ্রদ্ধা না থাকলে এই লাইন বেরোয় না। একজন কবির কাছে তার, যেটা বললাম যে মাতৃভাষা আর মা, এটা মাতৃভূমি একটা সম জায়গায় আছে। এবং তিনি কত সুন্দর বলছেন যে আমার মা, এই যেন সেইটা যে আমার মা যে তিলোত্তমা হতে হবে তার কোনো মানে। আমার মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, দিন দুঃখিনী মা যে তাদের, এর বেশি আর সাধ্য নাই। আমার মা সব দিক যে তার সব সুন্দর হবে তাও নয়, আমার দেশে সব দিক সুন্দর হবে তাও নয়, আমার ভাষার সব দিক সুন্দর হবে তাও নয়, কিন্তু আমি সেটাকে যত্ন করি। এই যে মায়ের কলঙ্ক, যেখানে দাগ আছে, কালো দাগ আছে, সেগুলো মুছি, সেগুলো আমি, তাই তো কবি, আমি শব্দ নিয়ে কাজ করি। এই বাংলা ভাষায় যেখানে যেখানে দুর্বলতা আছে, সেই বাংলা ভাষাকে আরো সুন্দর করার কাজ করি আমি, আমার বাংলা ভাষাকে ভালোবেসে। কবির এটাই দায়িত্ব, কবি সেই দায়িত্ব পালন করেন। তাই তিনি বলছেন, আমি তাকে প্রতিষ্ঠা করি মনোমন্দিরে, ধারণ করি গভীরে অন্তরে বাইরে, সমস্ত কলঙ্ক চিহ্ন মুছে দিই যত্নে আদরে। এই যত্নে আদরে কি? এই যত্নে আদরে হচ্ছে তার যে লেখা, বাংলা ভাষাকে খুঁজে খুঁজে নিয়ে এসে আমাদের কাছে আরো মিষ্টিভাবে, কোমল করে, আরো সুন্দর করে আমাদের কাছে উপস্থাপন করেন যে কবির তার মনের ভাব। সেইটাই তিনি এই বাংলা ভাষা কবিতার মধ্যে দিয়ে বললেন আমাদের কাছে। এখন কমলদাকে বুঝতে গেলে, জানতে গেলে, শুধু কি তাই? বাংলা ভাষা, মা, আর কিছু যে কবিতাগুলো আমি পড়লাম, কিছু রোমান্টিক কবিতা, পলা, শিমু, সমাজের কোনো দিক কি তার বাজে না? আসুন দেখি আমরা সমাজের কোন কোন দিক তাকে পীড়া দেয়, তাকে যন্ত্রণা দেয়। সেই পীড়া দেয়া যন্ত্রণার দিকের কয়েকটি কবিতা আমরা একটু ফিরে তাকাই। আমি যে কবিতাটি এখন পড়বো সেটি হচ্ছে সাত মহারথী, কবিতাটির নাম। অথচ গত রাত্রে দেখা গেল সপ্ত সারমেয় ঘিরেছে শিশুকে, সদ্য জাত সে নিক্ষিপ্ত হয়েছে নর্দমার ধারে, আবর্জনার স্তূপে। হয়তো সে এক মহাভারতের হতভাগ্য অমৃতের পুত্র। কনকনে শীতে, মাঘের শীতের অন্ধকারে সে কি কোনো বহু পরিচর্যাশীলা জবলা আত্মজা, যে ভবিষ্যতে নির্দিষ্ট করে দেবে ব্রাহ্মণের প্রকৃত পরিচয়, সত্যসন্ধ? নাকি কোনো অলৌকিক মেনকার গর্ভজাত কামজ সন্তান, তবু সে মুনির ঐরসজাত মানব কন্যকা? অশালীন কুকুরের পাল মানেনি তাকে,
চিৎকারে চিৎকারে মানুষকে করেছে জাগ্রত, যারা ছিল অচেতন রাত অন্ধকারে। তবুও মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ। চাবুক মারলেন, একেবারে চাবুক মারলেন আমাদের শিক্ষিত সমাজকে। একটা শ্লেষাত্মক কবিতা, একটা গল্পের আকার, এবং এই কবিতাটার যদি বুনন বা বিন্যাসটা ধরেন, দেখুন একটা অদ্ভুতভাবে কবিতাটা শুরু করেছেন গল্প বলার মতো। প্রথম শব্দটা হচ্ছে অথচ। অথচ গত রাত্রে দেখা গেল সপ্ত সারমেয়, যেন তিনি কথা কারোর সঙ্গে বলছিলেন বা তর্ক করছিলেন, আরে ভাই এটা নালে অথচ এটা হবে বা ওটা হবে, এই বলে যে আমরা গল্পটা শুরু করি, কবিতা শুরু করলেন এভাবে। এটা আমি কেন উল্লেখ করছি, আমরা যারা কবিতা প্রয়াসী, আমরা যারা কবিতা লিখতে চাই, তাদের কাছে বলার জন্য যে এভাবেও কবিতা লেখা যায়। এই অথচ কথাটা দিয়ে কবিতা শুরু করা, এটা একটা দারুণ দারুণ একটা দিক নির্দেশ কবিতা। এবং একটা গল্পের আকারে তিনি এসছেন, যে কেউ একটি বাচ্চাকে ফেলে গেছে, সেই বাচ্চাটিকে ফেলে গেছে আস্তা করে। মানে এই যুগে নদী নেই যে কুন্তী তার বাচ্চাকে ভাসিয়ে দেবে, কিন্তু অজস্র কুন্তী আছে, তার অবৈধ সন্তানকে আস্তা করে ফেলে যায়। সভ্য মানুষ দেখে না, কিন্তু কুকুর সারমেয় তারা যখন খাবার খুঁজতে আস্তা করে যায়, তখন তারা বাচ্চাটাকে দেখে এবং তারা বাচ্চাটাকে কামড়ায় না। এই বাচ্চাটা কে জানে বাচ্চাটা কার বাচ্চা। এবং তিনি অনেকগুলো কথা তিনি এখানে বলেছেন শব্দ বিন্যাসে, তিনি একটু পুরাতনী ঢং এনেছেন। এবং কমলদাকে যারা চেনেন জানেন, তারা জানেন যে কমলদার এদিকে অবাধ বিচরণ, সংস্কৃত ইংরাজি এগুলো অবাধ বিচরণ আছে, এবং সেসব সংস্কৃত তারা এত সুন্দর শ্লোক উচ্চারণ করতে পারেন। সেই জন্য তার এখানে যেমন কিছু কিছু কথা, যে অমৃতের পুত্র, অর্থাৎ ভগবান দেবতার কথা বলছেন সেই শিশুকে। আমরা সবাই যে শিশুর মধ্যে দেবতা আছে জানি, সেখানে তিনি বলছেন অমৃতের পুত্র, আস্থা করে পড়ে যায়, যাকে লোকে অবৈধ বলবে, অবৈধ সন্তান, সমাজে যাদের জায়গা হয় না, সেই সন্তানকে তিনি দেবতার পুত্র বলছেন। তিনি বলছেন এই হতো সত্যসন্ধ, মেনকার কামজ, সেখান থেকে কাম থেকে উৎপন্ন হতে পারে তো ঔরসজাত সন্তান। কিন্তু কুকুরের মায়া আছে, মানুষের নেই। সেই বাচ্চাটাকে ভাষাতে হয়তো সামাজিক যন্ত্রণা মার আছে, এটা মানব না, এটা নিশ্চয়ই আছে, কিন্তু সমাজকে ভয় পেয়ে, যা আদি যুগে ছিল না, মাতৃরূপেই পরিচিত, বাবার নাম কেউ জানতে চাইতো না, কিন্তু পরে যখন পুরুষতান্ত্রিক সমাজ এসছে, সেই পুরুষতান্ত্রিক সমাজের মধ্য দিয়ে দেখুন অবস্থা কিভাবে বদলে গেছে। মা তার মাতৃক্রোধ থেকে শিশুকে নিক্ষেপ করছে অজান্তে, আর কুকুররা খুঁজে বেড়াচ্ছে, সারা রাত মানুষকে সেই পাড়ায় চিৎকার করে জানান দিচ্ছে, দেখে যাও কার বাচ্চা তুমি ফেলেছো। কুকুরের মায়া, তাদেরও মাতৃমন কাঁদছে। এই যে একটা জীবের মায়া, সেই রবীন্দ্রনাথের কাবলিওয়ালার গল্পের মতো, আজ বুঝিলাম সেও বাবা আমিও বাবা। এই যে বাবা বাবা, এখানে কুকুরেরও মা আর মানুষেরও মা, যে যন্ত্রণা কবি এখানে মিলিয়ে দিয়েছেন। এবং তার সঙ্গে এইখানে আমার একটু অন্যরকম ভাবে, একটু চাইল্ডিশ ভাবে মনে হয়েছে যে এই যেমন সেই মুংলির গল্প, যে নেকড়ের দুধ খেয়ে যে মুংলি বড় হয়েছে, বা টারজান যে গেরিলার দুধ খেয়ে বড় হয়েছে। তো এই ধরনের একটা বিষয় নিয়ে তিনি কবিতাটাকে কত সুন্দরভাবে, এবং তিনি শেষ লাইন বলছেন, তবুও মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ। এই করে একটা জিজ্ঞাসা চিহ্ন, মানে এক্সক্লেমেটরি একটা বিস্ময়সূচক চিহ্ন তিনি ওখানে রেখেছেন, একটা ভিন্ন বিষয় নিয়ে কিভাবে কমলদা তার যে সমাজের যে বিভিন্ন পীড়াদায়ক দিক সেটা লিখলেন। আরো একটা খুব চমকে দেওয়ার মতো কবিতা আমি আপনাদের কাছে রাখছি কমলদার। সে কবিতাটির নাম হচ্ছে বিস্ময়ে তাই মরে। ওই যে শিশুটি তার সামনে ধর্ষিত নিহত হতে দেখলো মাকে, সে জানে না মৃত্যু কাকে বলে, সে জানে না ধর্ষণ কাকে বলে। তার অভুক্ত শুকনো ঠোঁটে চেষ্টা করছে মাতৃস্তন্য পানের।
শিশুটি দুই হাতে সে আকর্ষণ করছে মায়ের পয়োধর। হঠাৎই তার মুখে চলে আসে রুধির, যা জমেছিল কিছু সময় আগে ধর্ষকের অত্যাচারে তার মায়ের ছিন্ন বিচ্ছিন্ন স্তনাগ্র চূড়ায়। আজ এই শিশু মাতৃস্তন্য ভেবে পান করল মাতৃরুধির। হায়, তার বিষাদ বিকৃত মুখে চেয়ে আছে অপরিচিত পৃথিবীর দিকে স্থির শূন্য দৃষ্টিমলে। একটা মর্মান্তিক দৃশ্যকল্প তিনি এঁকেছেন। এবং এই শব্দ বিন্যাস যদি দেখেন, শব্দ বিন্যাস এবং তার কবিতার নির্মাণ অনেকটা আমি বলবো যেন খুব কঠিন বাস্তব যে তিনি নিয়ে এলেন অনেকটা কাব্যের মধ্যে। এবং যে সব শব্দগুলো তিনি ইউজ করেছেন তাতে অনেকটা নাটক বা নাটকের থেকেও কিছুটা যাত্রা টাইপের, যাত্রার মতো। যে এই যে শব্দগুলোর মধ্যে যেমন আমি পড়ি, তার অভুক্ত শুকনো ঠোঁটে চেষ্টা করছে মাতৃস্তন্য পানের, শিশুটির দুই হাতে সে আকর্ষণ করছেন মায়ের পয়োধর। হঠাৎই তার মুখে চলে আসে রুধির, যা জমেছিল কিছু সময় আগে ধর্ষকের অত্যাচারে তার মায়ের ছিন্ন বিচ্ছিন্ন স্তনাগ্র চূড়ায়। যেন একটা নাটকের সংলাপ বলার মতো এই কবিতাটা ঢং তিনি সেইভাবে কবিতাটা নির্মাণটাকে তিনি নিয়ে এসছেন আমাদের কাছে। এবং ধর্ষণ তো আজকের যুগের এত পরিচিত, এতদিন প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক ঘটনা যে এই কবিতাগুলো সবসময় প্রাসঙ্গিকই হয়ে থাকছে। সমস্ত সময় এই ধর্ষণের বিরুদ্ধে যত কবিতাই লেখা যাক, সেই কবিতাগুলো প্রাসঙ্গিক হচ্ছে। এবং সেই প্রাসঙ্গিকতা থেকেই এই কবিতাটা এসছেন। এবং স্তনপান, দুগ্ধপানের বদলে রক্তপান, এবং কবি প্রশ্নটা ছুড়ে দিলেন স্থির শূন্য দৃষ্টি। মানে একটা বাচ্চা, তার বিস্বাদ লাগছে, সে পৃথিবীর বাকি দিকের দিকে তাকাচ্ছে যে মার স্তন পান করে আমি কি পেতাম আর এখন কি পাচ্ছি। সপাটে চড় মারলেন একটা সভ্যতার। এই কিছুদিন আগে আমি ছবিটার কথাটা ভাবছিলাম, এটা অনেকদিন আগের লেখা কমলদার। ওই যে কিছুদিন আগে পরিযায়ী শ্রমিক মা স্টেশনে দাঁড়িয়ে, স্টেশনে মারা যাওয়ার পর তার বাচ্চাটা খিদের চোটে তার আঙুল মায়ের আঁচল ধরে টানছিল। এই কবিতাটা যতবার পড়ছি আমি, আমার কেন জানি না ওই ছবিটা বারবার 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 আমার চোখের সামনে ভাসছে। একটা অসম্ভব সুন্দর কবিতা। আমরা কবিতার এই কমলদাকে নিয়ে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রায় একদম শেষ দিকে চলে এসেছি। আমি শেষ কবিতাটি পড়ব কমলদার। এবং একটা অসম্ভব সুন্দর কবিতা। কবিতাটির নাম এক এক দিন। এক একটা দিনকে আমি রাতের মতো ভালোবাসি, যেমন অনেক দিনের কুয়াশা কেটে গেলে উজ্জ্বল রোদকে নিয়ে আদর করি। তখন দাড়িগুলোকে বড় আপন মনে হয়, মাথার চুলগুলো হাতের মতোই অনুভূতিশীল হয়ে ওঠে। মাটির ভেতর শিকড় চালিয়ে অগন্তি বছর বেঁচে থাকার স্বাদ জেগে ওঠে। ভুলে যাই খণ্ড খণ্ড অরাজন্য বাঁচা, পৃথিবীকে ভালোবেসে অনন্তকালের মধ্যে অফুরন্ত কাল হয়ে বেঁচে থাকা। বুকের চৌখোপে বাজে পদভোলা বাউলের উদাস একতারা। আমার শরীর ছেয়ে পৃথিবীর আলো খেলা করে, নিজস্ব হাহাকার গুলো গান হয়ে যায়। একটা সমস্ত কবির মধ্যেই যে চেতনা কাজ করে সেটা হচ্ছে মৃত্যু চেতনা। এটাও কমলদার একটি মৃত্যু চেতনাকে নিয়ে লেখা কবিতা। এই মৃত্যু চেতনার মধ্যেও তার জীবন তৃষ্ণার কথা, মায়া এবং স্নেহেরও এটা একটা কবিতা। যে তিনি একটা একটা দিনকে রাতের মতো ভালোবাসেন। দিনকে আমি রাতের মতো ভালোবাসি, রাতকে আমি দিনের মতো ভালোবাসি। উজ্জ্বল রোদকে নিয়ে, কত সুন্দর অনুভব চিত্র, উজ্জ্বল রোদকে নিয়ে তিনি আদর করেন। যখন আদর করেন তখন তার দাড়িগুলোকে বড় আপন মনে হয়, মাথার চুলগুলোকে মনে হয় হাতের মতো অনুভূতিশীল হয়ে গেছে। অর্থাৎ প্রাণহীনতার মধ্যেও প্রাণ জেগে ওঠে। এই যে তিনি বললেন অনুভূতিশীল হয়ে ওঠে, তার মানে তার মধ্যেও স্পর্শকাতরতা জেগে উঠছে, প্রাণ জেগে উঠছে। পৃথিবীকে ভালোবেসে অনন্তকালের মধ্যে অফুরন্ত কাল হয়ে
তিনি বেঁচে থাকতে চান, এবং সেই তার বুকের ভেতর একটা পথ ভোলা বাউলের উদাস একতারা, যেটা যে কবিতা দিয়ে আমি প্রথম শুরু করেছিলাম, যে নদীর কবিতা, যেখানে তিনি তার যাযাবর তৃষ্ণা দিয়ে শুরু করেছেন, নদীর বাঁকে বাঁকে সমস্ত কিছুর মধ্যেই তিনি থাকতে চান, তার স্বাদ গন্ধ নিতে চান। এখানেও তিনি বলছেন অনন্তকালের মধ্যে অফুরন্ত কাল হয়ে তিনি বেঁচে থাকা, সেইখানে তার একতারা উদাস একতারা বাজছে। এই আত্মকথনের কবিতা, যেখানে তিনি বললেন, আমার শরীর ছেয়ে পৃথিবীর আলো হাওয়া খেলা করে, আমার শরীর ছেয়ে পৃথিবীর আলো হাওয়া খেলা করে, নিজস্ব হাহাকার গুলো গান হয়ে যায়। সম্ভব সুন্দর নিজস্ব হাহাকার গুলো, সেগুলোও যেন সঙ্গীতে বাজে, কখনো কোমলে, কখনো গান্ধারে, কখনো গানের লোকেরা আরো ভালো বলতে পারবেন, আমি তো গানের লোক নই, কিন্তু নিজস্ব হাহাকারও যে গান হয়, তার জীবনের যে দুঃখগুলো, কমলদার জীবনের যে দুঃখগুলো, বা যে দুঃখ বিলাস, সেই দুঃখ বিলাস সে যে তার গান হয়ে গেছে, এক অসম্ভব কবিতা আমি আপনাদের কাছে রাখলাম। কমলদার কাছে আমার এটাই মানে কামনা, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমলদা আরো দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন, এবং আরো এই তার সুস্থতার মধ্যে দিয়ে আমাদের কাছে এই লিটল ম্যাগাজিন বা সাহিত্য আন্দোলন, সেই আন্দোলনে তিনি আমাদের কাছে মুহুর্মুহু হয়ে থাকুন, আমাদের মাথার ওপর থাকুন, এবং আরো আরো অনেক কবিতা, আরো অনেক লেখা তিনি আমাদের উপহার দিন। আবার আপনাদের সাথে দেখা হবে আগামী শুক্রবার। আগামী শুক্রবার আমরা আসবো আরো একজন বিখ্যাত কবি খগেশ্বর দাসের কবিতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।